একটু আলোচনা করে নেই যে আমরা গত ক্লাসে কি শিখেছিলাম। আমরা যেটা শিখেছি সেটা হচ্ছে যে ইন্ডিভিজুয়াল অ্যাকাউন্ট তৈরি করা টি ফর্মে যে অ্যাকাউন্ট সেটাকে বলা হয় সবচেয়ে সহজ ফর্ম। যদিও আমরা ইদানিংকালে টি ফর্ম ফলো করছি না, তারপরেও টি ফর্ম দিয়ে আমরা শুরু করতে পারি। টি ফর্মের দুটো সাইড, যেটা বিগ টি হিসেবে আমরা ড্র করি একটা A4 সাইজ কাগজে। তার লেফট হ্যান্ড সাইড হচ্ছে ডেবিট, লেফট সাইড ইজ ডেবিট and right side is credit. এইভাবে আমরা ডেবিট ক্রেডিট নির্ধারণ করি এবং এই ডেবিট ক্রেডিট আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ এটার ভিত্তিতেই আমরা ডিসিশন নেই যে একটা ট্রানজেকশন যখন হবে তখন তার দুটো অ্যাকাউন্ট, ওই ট্রানজেকশনের সাথে ইনভলভ দুটো অ্যাকাউন্ট দুটো টাইটেলে কোন জায়গাতে আমরা রেকর্ড করব সেটা। তো টি ফর্ম যদি এটা হয় তাহলে এখান থেকে এই টেবুলার সামারি ট্রান্সফরমেশনটা আমরা দেখেছিলাম। দিস ইজ দি টি ফরম্যাট। টি এই পাঁচটা ডেট, এই পাঁচটা আমরা লাস্ট ক্লাসে ডাবল এন্ট্রি সিস্টেম নিয়ে আলোচনা করছিলাম। ডাবল এন্ট্রি সিস্টেম ছিল যে প্রতিটা ট্রানজেকশনের দুটো এফেক্টকে দুটো অ্যাকাউন্ট টাইটেলের মধ্যে দেখানো, ওটাকেই আমরা বলছিলাম ডাবল এন্ট্রি। আই রিপিট, প্রতিটা ট্রানজেকশনের মধ্যে যে দুটো টাইটেল ইনভলভড সেই দুটো টাইটেলের একটাকে ডেবিট সাইডে লেখা এবং আরেকটাকে ক্রেডিট সাইডে লেখা, এটাই হচ্ছে আমাদের ডাবল এন্ট্রি সিস্টেম। এবং সেখানে আমরা শিখেছি যে দেয়ার উইল বি ওয়ান ডেবিট অ্যান্ড ওয়ান ক্রেডিট। একটা ডেবিট থাকবে, একটা ক্রেডিট থাকবে, মানে এক জায়গায় রেকর্ড যখন করব কোনো টিতে তখন ডেবিট সাইডে করব, আরেক জায়গায় যখন আরেকটা টিতে রেকর্ড করব তখন ক্রেডিট সাইডে করব। এই হচ্ছে শর্ত। আর এটা করতে গিয়ে আমরা যেটা দেখেছি যে 5টা 6টা কিংবা 7টা যেটাই হোক, যে আমাদের গ্রুপ অফ অ্যাকাউন্ট, যেমন অ্যাসেট একটা গ্রুপ, এই গ্রুপ হলে আমাদের একটা রুল, লায়াবিলিটিস হলে আরেকটা রুল, তারপরে ওনার্স ইকুইটি হলে একটা রুল, রেভিনিউজ হলে একটা রুল, ওনার্স ক্যাপিটাল হলে একটা রুল, ড্রয়িংস হলে একটা রুল। এইভাবে আমরা কতগুলো রুলের ভিত্তিতে এই জিনিসটাকে পরিচালনা করে থাকি, রেকর্ডিংটা চালিয়ে যাই। সেই রুলেরই একটা সামারি এইখানে তোমার বইয়ে খুব সুন্দরভাবে দেওয়া আছে এবং সেখান থেকেই আমাদের ডিসকাশনটা শুরু হবে। তো আমি বলেছিলাম তোমাদেরকে যে এইটাকে খুব ভালো করে মনে রাখতে, এবং এটা মোটামুটি বলতে পারো যে তোমার ব্রেনের পার্মানেন্ট মেমোরিতে রেখে দেওয়ার জন্য। তারপরে আমরা চলে যাচ্ছি রেকর্ডিং প্রসেস। রেকর্ডিং প্রসেস বলতে যেটা আমরা বুঝি সেটা হচ্ছে প্রথমত যে কোনো একটা ট্রানজেকশন দেখে আমরা এটা অ্যানালাইজ করব যে ওই ট্রানজেকশনের দুটো সাইড কি, দুটো টাইটেল কি, দুটো টাইটেল এবং টাইটেলগুলোর সাইড চিন্তা করব যে ওয়েদার ইটস ইনক্রিজিং অর ইটস ডিক্রিজিং, এটা চিন্তা করব। আর এটাও চিন্তা করব যে হোয়াট আর দ্য টু টাইটেলস ইনভলভড, কোন দুটো টাইটেল এখানে ইনভলভড। তারপরে আমরা একটা বই ইউজ করব, হিসাবের বই, যেটাকে বলা হয় জার্নাল। দিস ইজ দি নেম অফ দি বুক উইচ উই শ্যাল ইউজ। এবং এই অ্যানালাইসিস ইনফরমেশন গুলো আমরা জার্নালে ঢুকিয়ে দিব। জার্নাল বইটা কিরকম হবে সেটাও আমরা আজকে দেখব। জার্নালের পর আমরা সেটাকে ট্রান্সফার করে দিব লেজার নামে আরেকটা বই। লেজার হচ্ছে ওই বই যেটাতে অ্যাকাউন্ট টাইটেল গুলো টি ফর্মে হোক কিংবা অন্য ফর্মে হোক যেটা থাকে, এবং যেটা বাজারে কিনতে পাওয়া যায়। এই জার্নাল বইও কিনতে পাওয়া যায় এবং লেজার বইও কিনতে পাওয়া যায়, যেগুলো অলরেডি
কেনার সময় আমরা দেখব যে ফরম্যাট করা আছে, ভেতরে আঁকা আছে। সুতরাং আমাদেরকে শুধু জানতে হবে যে কোনো ট্রানজ্যাকশন হাতে নিয়ে যে ওটা কিভাবে আমরা ওই জার্নালে লিখব আর কিভাবে সেই জার্নাল থেকেই আমরা আবার লেজারে ট্রান্সফার করব। এই দুটো জিনিস আজকে আমরা শেখার চেষ্টা করছি। তো হোয়াট ইজ জার্নাল? জার্নালকে বলা হয়, এটার নাম হচ্ছে জেনারেল জার্নাল। জেনারেল জার্নাল, জেনারেল কেন বলি? যে সর্ব বিষয়ে এটা কাজে লাগে, সব পারপাসে। ইটস জেনারেল, জেনারেল পারপাস। স্পেসিফিক পারপাস জার্নালও আছে, তো আমরা সেটা নিয়ে আলোচনা করছি না, আমরা আলোচনা করছি জেনারেল জার্নাল নিয়ে। জেনারেল জার্নাল হচ্ছে একটা বই যেটা ক্রোনোলজিক্যাল রেকর্ড রাখে, ক্রোনোলজিক্যাল। একটু আমাকে সময়। হ্যালো, নমস্কার। আচ্ছা, ঠিক আছে, আমি কথা বলবো। তো জেনারেল জার্নাল, যেটা আমরা জেনারেল জার্নাল হিসেবে বলছি, সেই জেনারেল জার্নালে কি কি থাকে, ছকটা কিরকম হয় সেটা আমরা দেখার আগে জেনে নেই। এখানে স্পেস ফর ডেট থাকে, অ্যাকাউন্ট টাইটেল এন্ড এক্সপ্লেনেশন লেখার জন্য জায়গা থাকে, রেফারেন্স থাকে, আর দুটো অ্যামাউন্ট কলাম থাকে, দুটো, 2 অ্যামাউন্ট কলামস। এবং এই জার্নালে আমরা ক্রোনোলজিক্যালি মানে ডেট ওয়াইজ আমরা লিখে থাকি, এবং এইটা যখন আমরা লিখি এই কাজটাকে বলা হয় জার্নালাইজিং। নেম অফ দি ফাংশন ইজ জার্নালাইজিং। এই হচ্ছে আমাদের জার্নালের ফর্ম, ছক। এটা তোমাদের বইয়ে দেখো, বইয়ে কত পৃষ্ঠায় দেখতে পাচ্ছ? জাস্ট লেট মি হ্যাভ দি বুক। Look at your book, page 42, 42 পৃষ্ঠায় দেখো যে রেনিল, যে সাববাইট, যে প্রবলেমটা আমরা আলোচনা করছিলাম এর আগে, সেই সাববাইটের মধ্যে রেনিল যখন প্রথম বিজনেসে ইনভেস্ট করলো, ইনভেস্টেড ক্যাশ ইন বিজনেস, সেটার জন্য আমাকে কিভাবে জার্নালে লিখতে হবে সেটা দেখানো হচ্ছে প্রথম এই জায়গাটাতে। তো জার্নাল ফরম্যাটটা আবারও আলোচনা করি। জার্নাল ফরম্যাট হচ্ছে 5 কলাম ফরম্যাট। রিমেম্বার, 5 কলাম, 5টা কলাম। ওয়ান ইজ দিস, that is date. Another is account title and explanation column, যেটা একটু চওড়া। তারপরে হচ্ছে রেফারেন্স কলাম, এটা 3 নাম্বার। ডেবিট ডলার কিংবা টাকা যাই হোক, এটা 5 নাম্বার, 4 নাম্বার। আর ক্রেডিট ডলার 5 নাম্বার। এই 5 কলাম ফরম্যাট, 1 2 3 4 5। এখন A4 পেপার, যদি এটা A4 সাইজ পেপার হয় তাহলে তুমি কিভাবে এটাকে ড্র করবে? এটার জন্য 1 থেকে 1.5 কিংবা 1.5 ইঞ্চি ম্যাক্সিমাম এই ডেটের জন্য। আর এটার জন্য তুমি 4 ইঞ্চি নিতে পারো, এখান থেকে এ পর্যন্ত 4 ইঞ্চেস। আর এটার জন্য হাফ ইঞ্চ, হাফ ইঞ্চ মানে ছোট্ট,
অল্প একটু জায়গা রেফারেন্স। স্যার একটু ইন্টারাপ্ট করবো স্যার। হ্যাঁ বলো। স্যার একজন স্যার মানে জয়েন দিয়ে বসে আছে স্যার, একসেপ্ট যদি করতেন স্যার। হ্যাঁ তাহলে আমাকে একটু স্লাইড শো থেকে বেরিয়ে যেতে হচ্ছে। ওকে স্যার, ওকে স্যার। নো প্রবলেম, I'll give him to join. হ্যাঁ দিলাম। থ্যাংক ইউ স্যার। আবারও আমরা স্লাইড শোতে চলে যাই। জি স্যার, জি স্যার। এখানে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে জার্নাল ফরম্যাট। বলছিলাম যে আরো একজন জয়েন করবে। এই 5 কলাম ফরম্যাট যেটা আমরা দেখছি, খেয়াল করো যে ডেট, যেটাকে বললাম যে 1.5 ইঞ্চি কিংবা 1.5 ইঞ্চি হতে পারে, আর এটা হচ্ছে 4 ইঞ্চি মতো জায়গা এখানে, এটা 1/2 ইঞ্চ এই জায়গাটা, আর এটাও 1.5 ইঞ্চি থেকে 1.5 ইঞ্চি, 1.5 ইঞ্চি হলেই হয় 1 1/4, এটা 1 1/4 or 1.5। তাহলে পুরো পৃষ্ঠা জুড়ে A4 সাইজের পুরো পৃষ্ঠা জুড়ে এটা তুমি আঁকবে। এবং আমরা যেটা ফলো করি সেটা হচ্ছে তুমি যখনই অ্যাকাউন্টিং করবে তখন হোয়াইট কপি, মানে একদম সাদা, রুল টানা না, সাদা সাদা শিট অফ পেপার ইউজ করবে A4 সাইজ। A4 সাইজ অন্য, যেমন তোমাদের অনেকেরই মানে আমি দেখি যে হয়তো একটা পুরনো তোমার বাবার একটা ডায়েরি সেটা ইউজ করছো, যেটার মধ্যে অনেক টাইটেল অন্যরকম, যেমন লেখা আছে হয়তো যে নেসলের একটা, এইগুলো ইউজ না করাই ভালো। হোয়াইট কপি, সাদা কাগজ, সেটা ইউজ স্যার, করবেন। স্যার সাইড মার্জিন কি হালকা হলে করব স্যার, কোনো নাকি ওটা? সাইড আমরা অ্যাকাউন্টিং এ অ্যালাউ করি না, ইউজ করি না। ওকে স্যার, ওকে স্যার, এত ওকে না, স্যার, এত না, নো সাইড মার্জিন, নাথিং। কারণ আমরা ওকে ফুল স্যার। পেপারটা ইউজ করে থাকি, ফুল পেপারটা ইউজ করি। যদি এমন হয় যে বাঁধানোর জন্য হয়তো এই পাশটা 1/2 ইঞ্চ রাখা দরকার হলে আমরা ব্ল্যাঙ্ক রেখে দেই, আদারওয়াইজ উই ডু নট ড্র এনিথিং, কোনো ড্র করি না। আর এগুলো ওকে ড্র স্যার। সাধারণত এই কলামগুলো ড্র করি স্কেল ইউজ করে, হাতে করি না। তোমাদের অনেকেই হয়তো হাতে করে থাকো, যেমন হাত দিয়ে কলম দিয়ে পেন্সিল দিয়ে টেনে দিলে এরকম একটা বাঁকা হয়ে গেল, এখান থেকে শুরু হয়ে এখানে শেষ হলো এরকম, এটা হলে খুব খারাপ দেখায়। সো এই যে ফরম্যাটটা, এটা ড্র করারও একটা সৌন্দর্য আছে, এবং যত সুন্দর হবে তত ভালো। অ্যাকাউন্টিং এর মার্ক কিন্তু কাটা যায় ফর ডিসেন্সি অ্যান্ড এরার্স। এরার্স মানে তুমি লিখতে ভুল করলে, কিংবা এখানে ফিগারে 15,000-এর জায়গায় 1500 লিখলে, ওটাতে যত মার্ক না কাটা যাবে তার চেয়ে বেশি মার্ক কাটা যাবে তুমি যদি ঘষা মাজা করো, কাটাকাটি করো, সেখানে বেশি মার্ক কাটা যাবে, কিন্তু এরার অত গুরুত্বপূর্ণ না। তারপরও সঠিকভাবেই সবকিছু করা উচিত, বাট স্টিল তোমার ডিসেন্সি অ্যান্ড নিটনেস, ক্লিনিনেস ইজ ভ্যালুড ইন অ্যাকাউন্টিং, এটাকে খুব মূল্য দেওয়া হয়। তো যেই কথা বলছিলাম, যে প্রথম যে ট্রানজেকশনটা আমি পাচ্ছি সেটা হচ্ছে যে মিস্টার নীল সব বাইটে টাকা খাটালো। কত টাকা খাটালো? 15,000 টাকা ইনভেস্ট করলো। তাহলে সব বাইটের জার্নাল, এটা হচ্ছে জেনারেল জার্নাল, এটার নাম হচ্ছে সব বাইট, সব বাইটের জেনারেল জার্নাল। তাহলে সেখানে আমি দেখতে পাচ্ছি যে ক্যাশ ইজ এ টাইটেল, যেটা ইনক্রিজ করছে, তাহলে ক্যাশ ইজ অ্যান অ্যাসেট, অ্যাসেট ইনক্রিজ করলে অ্যাসেট ডেবিট, তাহলে আমি ডেবিট কলামে গিয়ে $15,000 লিখবো, এখানে লিখবো টাইটেলটা, অ্যাকাউন্ট টাইটেল ক্যাশ। আর সেই সাথে সেকেন্ড টাইটেলটা ইনভলভড যেটা হচ্ছে সেটা হচ্ছে রেনিল ক্যাপিটাল, যেটা ওনার্স ইকুইটি। ওনার্স ইকুইটি ইজ ইনক্রিজিং, এবং ওনার্স ইকুইটি ইনক্রিজ করলে ওনার্স ইকুইটি ক্রেডিট হয়, সো 15,000 ইজ ক্রেডিট। সো বাই ফলোইং দি রুলস, এই যে এখানে যে রুল আমরা যেটা শিখেছি এর আগে, যে এই রুল ফলো করে আমি সাইড বেছে নিচ্ছি, কিন্তু সরাসরি আমি সাইডে না লিখে জার্নাল ফর্মে লিখে নিচ্ছি আগে। সো জার্নাল ইজ মাই রাফ ওয়ার্ক, জার্নাল ইজ মাই রাফ ওয়ার্ক। আমি এই জন্য জেনারেল জার্নাল কি ইউজ করছি, যে আমি আগে সবগুলো ট্রানজেকশনের ডেবিট ক্রেডিট অ্যাকাউন্ট টাইটেল খুঁজে নিয়ে
আমি লিখে ফেলছি। ওকে স্যার। এভাবে আমি একটা একটা ট্রানজেকশন, পরে সেকেন্ড ট্রানজেকশনে দেখতে পাচ্ছি কম্পিউটার ইকুইপমেন্ট কেনা হলো $7,000। সো এখানে আমি ডেট দিব সেপ্টেম্বর, দেখো ডেট লেখার স্টাইলটা দেখো। জি স্যার। তারপরে আমি এখানে লিখবো টাইটেল কম্পিউটার ইকুইপমেন্ট, এটা অ্যাসেট, এটা ইনক্রিজ করছে সব বাইটে, এবং ক্যাশ কিন্তু ডিক্রিজ করছে, ক্যাশ ইজ অলসো অ্যান অ্যাসেট। এই অ্যাসেটটা ডিক্রিজ করাতে এটা ক্রেডিট হচ্ছে 7,000, ক্রেডিট সাইডে লেখা মানে ক্রেডিট করা। আর এটা ডেবিট সাইডে লিখছি কারণ কম্পিউটার ইকুইপমেন্ট অ্যাসেট ইজ ইনক্রিজিং, সো ইনক্রিজ ডিক্রিজ রুল ফলো করছি। ফলো করে এইভাবে প্রত্যেকটা ট্রানজেকশনের জন্য আমি কি করছি, দুটো টাইটেল খুঁজে বের করছি এবং এইভাবে লিখছি। এবং যখন ডেবিট লিখছি তখন একদম লেফট অ্যালাইন, যখন ক্রেডিট লিখছি রাইট অ্যালাইন। এবং যখন ডেবিট লিখছি তখন ডেবিটের সামনে ডেবিট লিখছি, ক্রেডিটের ফিগারের সামনে ক্রেডিট ফিগারটা লিখছি, এটা স্ট্রেট লাইন। এগুলো জিনিসগুলো ফলো করতে হবে। তো প্রথমে ডেট লিখতে হবে এইভাবে, তারপরে দেখো টাইটেল লিখতে হবে এইভাবে, অ্যালাইনমেন্ট লিখতে হবে, ডেবিটকে লেফট অ্যালাইন আর ক্রেডিটকে স্লাইটলি রাইট অ্যালাইন, ক্রেডিটকে স্লাইটলি রাইট অ্যালাইন করতে হবে। ওকে, তারপরে ফিগার লেখার রুলটা দেখো, ফিগার লেখার রুল হচ্ছে যে ডেবিটের সামনে ডেবিটটা লিখতে হবে একদম স্ট্রেট, আর ক্রেডিটের সামনে লিখতে হবে ক্রেডিট। এই ক্রেডিটটা উপরে উঠিয়ে লিখলে হবে না, এটার সামনে লিখতে হবে এভাবে। তারপরে খেয়াল করো এক্সপ্লেনেশন, এক্সপ্লেনেশনটা দিতে হয় ইন দি ব্র্যাকেট, ব্র্যাকেটের মধ্যে রেখে এটাকে এক্সপ্লেনেশন দিতে হয়। এক্সপ্লেনেশন হচ্ছে কেন তুমি এই টাইটেলটাকে ডেবিট করে এই টাইটেলটাকে ক্রেডিট করছো। কারণ এখানে একটা ইনভেস্টমেন্ট হচ্ছে, ইনভেস্টেড ক্যাশ ইন বিজনেস, এটা তোমার নিজের ল্যাঙ্গুয়েজ, কিন্তু এইগুলো তোমার নিজের ল্যাঙ্গুয়েজ নয়, এগুলো হচ্ছে ট্রানজেকশনের মধ্যে পাওয়া অ্যাকাউন্ট টাইটেল, এগুলো হচ্ছে অ্যাকাউন্ট টাইটেল, আর এটা হচ্ছে তোমার এক্সপ্লেনেশন, তোমার নিজের ল্যাঙ্গুয়েজে এক্সপ্লেনেশন। তুমি এখানে লিখতে পারো ইনভেস্টেড ক্যাশ ইন বিজনেস, অথবা এখানে তুমি লিখতে পারো রেনিল স্টার্টেড বিজনেস বাই ইনভেস্টিং ক্যাশ, এটাও লিখতে পারো। অর্থাৎ একটা ইন্ডিকেশন দেওয়া যে কেন আমি এই টাইটেলটাকে ডেবিট করলাম, এটাকে কেন ক্রেডিট করলাম, এটারই একটা সংক্ষিপ্ত এলাবোরেশন। তো এটা লিখতে হয়, লিখে তারপরে কি করতে হয়, প্রথম ট্রানজেকশন এবং দ্বিতীয় ট্রানজেকশনের মধ্যে একটু জায়গা দিতে হয়, এই যে একটু স্পেস দিতে হয়, যাতে আলাদা করা যায়, আলাদা করে আইডেন্টিফাই করা যায়। আচ্ছা, আমরা যেটা করি আমাদের কাগজ করার জন্য, আমরা স্পেস না দিয়ে আমরা এখানে একটা দাগ দিয়ে দিই, এখান থেকে এ পর্যন্ত, উই ড্র এ লাইন, স্কেল দিয়ে একটা দাগ দাগ দিয়ে দিলাম এখান থেকে এই পর্যন্ত, পুরোটা না, এখান থেকে একদম এই পর্যন্ত না, শুধু এখান থেকে এই পর্যন্ত। তারপরে দ্বিতীয় ট্রানজেকশন রেকর্ড করতে যাচ্ছি। এইভাবে আমরা দেখতে পাই যে জার্নাল আমাদের এগিয়ে যায়, এগিয়ে যায় মানে ডেট ওয়াইজ, ক্রোনোলজিক্যালি মানে ডেট ওয়াইজ, একের পর এক ডেট ওয়াইজ ট্রানজেকশন গুলো লেখা হতে থাকে। নাও কামিং টু দ্য রেফারেন্স, রেফারেন্স হচ্ছে যে এই যে ক্যাশ, এটা ক্যাশ টাইটেলটা আমার লেজার বইয়ে, যে সেকেন্ড বইয়ের কথা বলছি, যে জার্নাল না, দিস ইজ দি জার্নাল বুক, অ্যানাদার বুক ইজ দেয়ার, সেই বইটাকে বলা হয় লেজার বই। সেই লেজার বইয়ে প্রতিটা এ4 সাইজ পেপারে একটা টাইটেল, ওয়ান টাইটেল, টি অ্যাকাউন্ট, টি হতে পারে অন্য অ্যাকাউন্টে হতে পারে, টি অ্যাকাউন্টই ধরে নিচ্ছি, তাহলে ওইটার টি অ্যাকাউন্টটা কোন জায়গায় কত পৃষ্ঠায় সেটা এখানে থাকে। আর রেনিল ক্যাপিটাল, এটার পেজ নাম্বারই বা কত, সেই রেফারেন্সটা এখানে থাকে। তো এই রেফারেন্স কলামটা আমরা লেজারের পৃষ্ঠা নম্বরগুলো লেখার জন্য ইউজ করি। আর এরপরে ডেবিট অ্যামাউন্ট, ক্রেডিট অ্যামাউন্ট আমরা লিখে থাকি। আর এটাকে বলা হয় সিম্পল এন্ট্রি, খেয়াল করো এটাকে বলা হচ্ছে সিম্পল এন্ট্রি। কেন সিম্পল? এখানে একটা ডেবিট আর একটা ক্রেডিট, একটা ডেবিট
একটা ক্রেডিট, এটা সিম্পল এন্ট্রি। এই ডেবিটটা লেফট অ্যালাইন করে লেখা আর ক্রেডিটটা একটু রাইট অ্যালাইন করে লেখা। আর এটাকে বলা হচ্ছে কম্পাউন্ড এন্ট্রি। এটাকে আমরা বলছি কম্পাউন্ড এন্ট্রি। কেন কম্পাউন্ড বলছি? এটাকে কম্পাউন্ড বলছি কেন? কারণ এটার একটা ক্রেডিটের জন্য, একটা ডেবিটের জন্য দুটো ক্রেডিট হচ্ছে। যেমন ডেলিভারি ইকুইপমেন্ট is an asset. Asset is increasing in the business, so I am debiting 14,000 asset কেনা হলো। কিন্তু এই কেনার সময় পুরো টাকা ক্যাশে পরিশোধ করা হয়নি। $8,000 ক্যাশে দিয়েছে আর বাকি $6,000 অ্যাকাউন্টস পেয়েবল একটা লায়াবিলিটির মাধ্যমে কেনা হয়েছে। লায়াবিলিটি ক্রিয়েট করে কেনা হয়েছে, মানে পরে পরিশোধ করা হবে। নেম অফ দ্যাট লায়াবিলিটি ইজ অ্যাকাউন্টস পেয়েবল। সো এইটা হচ্ছে কম্পাউন্ড এন্ট্রি। খেয়াল করো, এটা কম্পাউন্ড এন্ট্রি। কেন? ফর ওয়ান ডেবিট there are two credits, but the fee amount is same amount। টাকার অঙ্ক যেটা দেখতে পাচ্ছ এখানে 14,000, তাহলে এই ক্রেডিটের টোটাল ক্রেডিট 14,000। এটা এমন হতে পারবে না যে ডেবিট 8,000 কিন্তু এখানে হয়ে যাচ্ছে 16,000, নো নো। কিংবা এখানে 14,000 এখানে 16,000, এটা হবে না। এই 14,000 এই 14,000 হবে, দুটো মিলে অ্যামাউন্ট ইকুয়াল হতে হবে, বাট দি এন্ট্রি ইজ কম্পাউন্ড। এখানে একটা ডেবিটের জন্য দুটো ক্রেডিট। উল্টো হতে পারে যে একটা ক্রেডিটের জন্য দুটো ডেবিট, কিন্তু আবার ওই একই রুল যে অ্যামাউন্ট সেম হবে দুপাশে। এটা হচ্ছে রং ফরম্যাট। দেখো এটাকে বলা হচ্ছে কি রং ফরম্যাট। কেন? কারণ এখানে প্রথম ক্রেডিটটা লেখা হয়েছে, পরে মাঝখানে ডেবিট লেখা হয়েছে, তারপরে আবার ক্রেডিট লেখা হয়েছে। এটা হবে না, দিস ইজ রং। কারণ আমাদের অ্যাকাউন্টিং এর রুল হচ্ছে সবচেয়ে আগে, প্রথম জার্নাল এন্ট্রিতে সবচেয়ে আগে লিখতে হবে ডেবিট গুলো, তারপরে তোমার ক্রেডিট গুলো। ক্রেডিট। জি স্যার। ক্রেডিট পরে, ডেবিট আগে, সবসময় ডেবিট আগে তারপরে ক্রেডিট। আর এক্সপ্লেনেশন তো তোমাকে যেভাবে হচ্ছে দেওয়ার। আর এখানে দেখো আরেকটা জিনিস বলা হয়নি, সেটা হচ্ছে এখানে একটা জার্নালের পেজ নাম্বার আছে, এই J1। এটা হচ্ছে যখন যেটা বললাম যে জার্নাল একটা বই আর লেজার আরেকটা বই। তো লেজারে যখন আমরা এই টাইটেলে গিয়ে আবার রেফারেন্স পেজে গিয়ে আবার জার্নালের পেজ নাম্বারটা ওখানে আবার রেফারেন্স দিতে হবে যে এইটা কোথায় ছিল, জার্নালের কোন পৃষ্ঠায়, তখন এই পৃষ্ঠাটার উল্লেখ করতে হবে কোথায় গিয়ে, লেজারে গিয়ে। তো সেকেন্ড বই যেটা, সেটা আমরা এখনো দেখিনি, দেখবো একটু পরে, সেখানে ওটা কাজে লাগবে। এখন এই সেকেন্ড বইটা দেখি, যেটাকে বলা হচ্ছে দি লেজার। এটাকে বলা হয় দি গ্রেট অ্যাকাউন্টিং বুক, মানে এটাই মূল অ্যাকাউন্টিং বই, দি লেজার। তাহলে এতক্ষণ যেটা শিখলাম জার্নাল, জার্নালটা কি? জার্নালটা হচ্ছে প্রিলিমিনারি বুক অফ রেকর্ডস, মানে প্রাথমিক বই, প্রাথমিক হিসাবের বই, একটা খসড়া বই, যেখানে জার্নালের মাধ্যমে আমরা ট্রানজেকশন গুলোকে ইনিশিয়াল রেকর্ডিংটা করে নিলাম, কিন্তু ফাইনাল রেকর্ডিংটা হবে লেজারে। তাহলে জার্নালে যে রেকর্ড করছি সেই রেকর্ডিংটাই শেষ নয়, সেটা মাত্র শুরু। তারপরে চলে যেতে হবে আমাদের লেজারে, জার্নাল শেষ করে লেজারে যেতে হবে। এখন লেজারের সাথে পরিচিত হই। প্রথমেই দেখি যে লেজার ব্যাপারটা কি। লেজারটাকেও বলা হচ্ছে জেনারেল লেজার, মানে লেজার স্পেসিফিক হতে পারে, কিন্তু সাধারণত একটা অল পারপাস লেজার থাকে যেটাকে আমরা বলি জেনারেল লেজার। এই জেনারেল লেজারের মধ্যে সব ধরনের অ্যাকাউন্ট টাইটেল থাকে, অ্যাসেট থাকে, লায়াবিলিটিস থাকে, ওনার্স ইকুইটি থাকে, সব থাকে, এভাবে সাজানো সাজানো থাকে গ্রুপ গ্রুপ করে। কিন্তু ওটা প্রতিটা পাতায় এই টাইটেল গুলো থাকে, যেমন অ্যাসেট টাইটেল থাকে, লায়াবিলিটিস টাইটেল থাকে। এমন কোনো কথা নাই যে প্রথম সব অ্যাসেট টাইটেল গুলো একের পর এক রেখে তারপরে লায়াবিলিটিস টাইটেল গুলো একের পর এক রাখতে হবে।
এমন করলে ভালো, নাও করা যেতে পারে, বাট দেয়ার আর অল টাইটেলস ইন ওয়ান পেজ। এক একটা টাইটেল এক এক পৃষ্ঠাতে থাকবে। তো এই যে সেকেন্ড পার্ট যেটা দেখতে পাচ্ছ এখানে, এটা একটা, এটা একটা, এই হচ্ছে লেজারের অরিজিনাল ফরম্যাট, জেনারেল লেজার। আর এটা হচ্ছে জার্নালের ফরম্যাট। জার্নাল ছিল 5 কলাম ফরম্যাট, ইউ রিমেম্বার, 1, জি স্যার। 2, 3, 4 and 5। এটা না, এটা ব্ল্যাঙ্ক 5। কিন্তু লেজারের জন্য এখন আমরা দেখতে পাচ্ছি যে আমাদের বই টি অ্যাকাউন্ট ব্যবহার না করে তারা একটা 6 কলাম ফরম্যাট ইউজ করছে। 1, 2, 3, 4, 5, 6 কলাম ফরম্যাট ইউজ করছে। কেন? এটা গত 30 থেকে 40 বছর ধরে এই ফরম্যাটটা ইউজ করা হচ্ছে। তার আগে টি ছিল। টি এর বিশেষ কিছু অসুবিধা থাকার কারণে এখন ওই টি ফরম্যাটটা চেঞ্জ করে আমরা এই ফরম্যাটে চলে এসেছি লেজারের জন্য। জার্নালের ফরম্যাট ঠিকই আছে, বহু বছর ধরে জার্নাল একই, কিন্তু লেজারটা একটু চেঞ্জ করা হয়েছে। লেজারের এই যে 6 কলাম ফরম্যাট, এই 6 কলাম ফরম্যাটের নাম হচ্ছে রানিং ব্যালেন্স ফরম্যাট অফ অ্যাকাউন্ট। I repeat, running balance format of an account. রানিং ব্যালেন্স ফরম্যাট। এই রানিং ব্যালেন্স ফরম্যাট তোমাদের বইয়ে দেখতে পাচ্ছ তোমরা, পেজ 44 এ দেখো। রানিং ব্যালেন্স ফরম্যাটকে আরেকটা নামও দেওয়া যায়, সেটাকে বলা হয় 3 কলাম ফরম্যাট। 3 কলাম, আসলে তো 6 কলাম, কিন্তু 3 কলাম কেন বলছে বই? কারণ এখানে
ওয়েল মাই ডিয়ার স্টুডেন্টস, আমার ইন্টারনেটটা ট্রিপ করেছিল, তো আবার আসলাম। It's okay, sir. তো আমরা যেখানে ছিলাম সেখানে যাই। লেট মি শেয়ার মাই স্ক্রিন উইথ ইউ। আমরা এটা আলোচনা করছিলাম, তাই না? জেনারেল লেজারের যে ফরম্যাট, রিভাইজ ফরম্যাটটা হলো টি অ্যাকাউন্টের বদলে আমরা এই যে 6 কলাম ফরম্যাট ইউজ করি। কলাম 6টা, গুনে দেখো। ডেট, এক্সপ্লানেশন, রেফারেন্স, ডেবিট, ক্রেডিট, ব্যালেন্স। যদিও এখানে দুটো টাইটেলের জেনারেল লেজার একই স্লাইডে দেখানো হয়েছে, আসলে কিন্তু রিয়েল লাইফে এই একটা টাইটেলের জন্য একটা পেজ, একটা টাইটেলের জন্য একটা পেজ রিজার্ভ করা থাকে। তো এখানে দুটো টাইটেল দেখানো হয়েছে, ক্যাশ এবং রেনিল ক্যাপিটাল জেনারেল লেজার। আর জেনারেল জার্নাল ফরম্যাটের একটা পৃষ্ঠার একটা অংশ দেখানো হয়েছে, এই যে এটা, যেটা 5টা কলাম, 1 2 3 4 and 5। তো টি অ্যাকাউন্টের বদলে যখন 6 কলাম ফরম্যাট ইউজ করি, তখন আমরা দেখি যে জিনিসটাকে একটু ডিফারেন্টলি লিখতে হচ্ছে। যেমন এখানে ডেটের জন্য একটাই কলাম, এক্সপ্লানেশন কলামটা সাধারণত ব্ল্যাঙ্ক থাকে, রেফারেন্স এখানে হচ্ছে জার্নালের পৃষ্ঠার নাম্বারটা, এই যে এটা, যেটা একটু আগে বলেছিলাম আমি, যে লেজারে গিয়ে আবার জার্নালের পৃষ্ঠা লিখতে হয়, আবার জার্নালে লেজারের পৃষ্ঠা লিখতে হয়। যেমন এই ক্যাশ হচ্ছে 10 নম্বর, এখানে দেখো 10, এই যে। আবার এই ক্যাপিটাল হচ্ছে 25 নম্বরে, এখানে দেখো ক্যাপিটাল 25, এই যে ক্যাপিটাল 25, এইটা এটা লিখছি ওখানে, আর এইটা লিখছি আবার লেজারে, এটা দেখো এখানে, যে তো এই যে রেফারেন্সিংটা এইভাবে ইউজ করতে হচ্ছে। আর টি অ্যাকাউন্ট ফর্মে যেটা ছিল, যে দুই জায়গাতে লেফট সাইডে আমি ডেবিট লিখতাম, সেটা লেফট সাইডে না লিখে এখানে ডেবিট কলামে লিখবো। আর রাইট সাইডে লিখতাম ক্রেডিট, রাইট সাইডে না লিখে আমি এখানে ক্রেডিট কলামে লিখবো। সো ইট সলভস মাই প্রবলেম। অ্যাডিশনালি ডেবিট ক্রেডিট বিয়োগ দিয়ে, যদি এখানে একটা ডেবিট হয় এখানে পরে আরেকটা ক্রেডিট হয়, তো কিউমুলেটিভ রানিং একটা ব্যালেন্স আমরা এখানে লিখবো, মানে এটা বিয়োগ করে, এটার থেকে ক্রেডিট বিয়োগ করে ঠিক এই মুহূর্তে সরি ব্যালেন্স কত হাতে আছে সেটা আমরা এখানে দেখতে পাবো। তো দিস ইজ দি অ্যাডভান্টেজ, এই যে ব্যালেন্স পাওয়াটা হচ্ছে অ্যাডভান্টেজ অফ দি 6 কলাম ফরম্যাট অফ অ্যাকাউন্ট, যে কারণে এটাকে বলা হয় রানিং ব্যালেন্স ফরম্যাট অথবা 3 কলাম ফরম্যাট। 3 কলাম কেন বলা হচ্ছে? 3টা অ্যামাউন্ট কলাম, এই একটা অ্যামাউন্ট, এই একটা অ্যামাউন্ট, এই একটা অ্যামাউন্ট। So it's also named as 3 column format. জি স্যার। এইভাবে একের পর এক তোমরা দেখতে পাচ্ছ যে চলছে। এরপরে আমরা একটা প্র্যাকটিসে যাব, প্র্যাকটিসটা হবে অ্যাবাউট দ্য পায়োনিয়ার অ্যাডভার্টাইজিং এজেন্সি, একটা প্রবলেম। তার আগে একটু বইটা দেখে নেই। বইয়ে 44 পৃষ্ঠায় তোমরা দেখতে পাচ্ছ স্ট্যান্ডার্ড ফর্ম অফ অ্যাকাউন্ট, পেয়েছো সবাই? জি স্যার, পেয়েছি। ক্যাশ, এখন ক্যাশে দেখো এটা 6টা কলাম, 6 কলাম ফরম্যাট অথবা 3 কলাম ফর্ম, 3 কলাম ফর্ম বলা হচ্ছে, অসুবিধা নাই, 3 কলাম বলি কিংবা 6 কলাম ফরম্যাট বলি, একই। সেখানে এই যে ডেবিট ক্রেডিট যখন অ্যামাউন্ট গুলো হচ্ছে, পরে থার্ড ফাইনাল ব্যালেন্স কলামে গিয়ে দেখো ব্যালেন্স লেখা হচ্ছে, প্রথম 25,000, তারপরে 8,000 ডিডাকশন, মানে বিয়োগ, ডেবিট থেকে ক্রেডিট বিয়োগ করা হচ্ছে। আবার যেই ব্যালেন্স দাঁড়ালো আবার যদি ডেবিট হয় তাহলে যোগ করা হবে। এইভাবে যোগ বিয়োগ করতে করতে ফাইনালি এন্ডিং ব্যালেন্স হচ্ছে 9450 ক্যাশে দেখানো হচ্ছে। এর অর্থ কি? এর অর্থ তুমি টি অ্যাকাউন্টে যেমন এক সাইড যোগ দিতে, আরেক সাইড যোগ দিতে, তারপরে বিয়োগ করে ফাইনাল ব্যালেন্স নির্ধারণ করতে, সেটা না করে তুমি প্রতিটা ট্রানজেকশন রেকর্ডিং এর পর যখনই কোনো ট্রানজেকশন ক্যাশে হচ্ছে সেটা রেকর্ডিং শেষ করেই তুমি নতুন ব্যালেন্স
অলরেডি দেখিয়ে দিচ্ছ। এটা একটা বড় ধরনের সুবিধা এই 6 কলাম ফরম্যাটে। সুবিধাটা এরকম যে এই লেজার বইয়ে যেহেতু এই অ্যাকাউন্ট টাইটেল গুলো থাকে, ইনস্ট্যান্টলি ব্যালেন্স গুলো অ্যাভেলেবল হয়, এবং ইনস্ট্যান্ট অ্যাভেলেবিলিটি অফ ব্যালেন্সেস ইনফরমেশন পেতে সাহায্য করে, ইনফরমেশন দিতেও সাহায্য করে, ডিলে হয় না কোনো। যেমন ধরো একজন চিফ এক্সিকিউটিভ অফিসার তার একেবারে নিচের দিকে অ্যাকাউন্ট সেকশনে ফোন করে জিজ্ঞেস করলেন যে ক্যাশের ব্যালেন্স কত আজকে, এই মুহূর্তে কত বলো তো। তখন যদি টি অ্যাকাউন্টে রাখা হয় তখন কি হবে? তখন যিনি জুনিয়র অফিসার তিনি লেজার বই খুলে 101 পৃষ্ঠা খুলবেন, 101 পৃষ্ঠা খুলে উনি ক্যালকুলেটর দিয়ে যোগ দিবেন, উনি বলবেন যে স্যার 2 মিনিট পরে জানাচ্ছি, কারণ ওনাকে ডেবিট সাইড যোগ দিতে হবে, ক্রেডিট সাইড যোগ দিতে হবে, তারপরে বিয়োগ দিয়ে তারপরে ফিগার বের করে সিইও কে বলতে হবে। আর যদি রানিং ব্যালেন্স ফরম্যাটে উনি রাখতেন তাহলে উনি বলতেন যে স্যার হোল্ড অন, আমি বলে দিচ্ছি। তখন 101 পৃষ্ঠাতে গিয়ে উনি বলে দিতেন যে এখনকার ব্যালেন্স 9450, তার যোগ বিয়োগ করতে হচ্ছে না, রেডি অ্যাভেলেবল ব্যালেন্স। তাহলে ইনস্ট্যান্টলি সিইও উইদিন 30 সেকেন্ডস উনি ফিগারটা পেয়ে গেলেন। সো দিস ইজ এ বিগ অ্যাডভান্টেজ। এই জন্য আমরা টি অ্যাকাউন্টের বদলে রানিং ব্যালেন্স ফরম্যাট অ্যাকাউন্টকে পছন্দ করি। তো এখন এরপরে আমরা প্র্যাকটিস করব যে ট্রানজ্যাকশন কি করে প্রথমে জার্নালে আনতে হয়, অর্থাৎ জার্নালাইজ করতে হয়, তারপরে জার্নাল থেকে নিয়ে আবার লেজারে ট্রান্সফার করতে হয়, যেটা অর্থ হচ্ছে লেজারে পোস্টিং দিতে হয়। সো উই শ্যাল ট্রাই টু লার্ন জার্নালাইজিং অ্যান্ড পোস্টিং, এবং সেই জন্য আমরা একটা এক্সাম্পল ইউজ করব। এক্সাম্পলটা হচ্ছে ইন ইউর বুক পেজ 46, প্রত্যেকেরই এই 46 পৃষ্ঠা জি খুলে স্যার। খুলে দেখেছো? 46, এই জি স্যার। 46 একটা কোম্পানি, মানে একটা বিজনেস, এটা কোম্পানি মিনস ইটস নট লিমিটেড কোম্পানি, এটা ওয়ান ম্যান ওয়ান বিজনেস। এটার কিছু ইনফরমেশন দেওয়া আছে এখানে স্লাইডে, যে ইনফরমেশনটা দেখতে পাচ্ছ তোমাদের বইয়ে যেটা আছে 46 এটা হচ্ছে চার্ট অফ অ্যাকাউন্টস। চার্ট অফ অ্যাকাউন্টস কি? চার্ট অফ অ্যাকাউন্টস হচ্ছে অ্যাকাউন্ট টাইটেলের একটা নির্ধারিত ছক, চার্ট চার্ট করে দেওয়া আছে যে এই টাইটেলে এই বিজনেসের অ্যাকাউন্টস এক্সিকিউটিভ অ্যাকাউন্ট তৈরি করবেন, অর্থাৎ তার হাত পা বেঁধে দেওয়া হলো যে এই টাইটেলের বাইরে উনি যেতে পারবেন, এই টাইটেল গুলোকে ফলো করতে হবে। সো দিস ইজ হোয়াট ইউজুয়ালি ইন অ্যাকাউন্টিং উই ডু। আমরা খুব বেশি ব্যক্তিগত ডিসক্রিপশন, মানে আমাদের ইচ্ছা মতো টাইটেল দিতে পারি না, আমাদেরকে অলরেডি বলে দেওয়া থাকে যে কোন টাইটেল গুলো ইউজ করতে হবে, এবং সেই টাইটেলের অনেক সময় নাম্বার দেওয়া থাকে। এখানে যেমন নাম্বার দেওয়া আছে, টাইটেল দেওয়া আছে। প্রথমেই দেখতে পাচ্ছি এখানে, দেখো খেয়াল করে, 101 ক্যাশ, 112 অ্যাকাউন্টস রিসিভেবল, এই টাইটেল গুলো ফিক্সড। জি স্যার। 126 অ্যাডভার্টাইজিং সাপ্লাইজ, টাইটেলটা ফিক্সড। এই সবগুলো হচ্ছে টাইটেল এখানে যতগুলো আছে। যদি এই পায়োনিয়ার অ্যাডভার্টাইজিং এজেন্সির আরো কোনো টাইটেল দরকার হয় তাহলে সেগুলো এখানে দেওয়া হতো, যত টাইটেল। তাহলে চার্ট অফ অ্যাকাউন্টস ইজ এ বুক, এটা ছোটখাটো একটা বুকলেটের মতো, যেই বুকলেটে ওই বিজনেসের যতগুলো টাইটেল হতে পারে সেগুলো আগে থেকে নাম্বার ওয়াইজ সাজানো আছে, এবং এই বুকলেটটা কার কাছে থাকে? অ্যাকাউন্টস এক্সিকিউটিভদের কাছে থাকে। তারা এই বুকলেটটা খুলে খুলে দেখেন যে কোন টাইটেলে তাকে রেকর্ডিংটা করতে হবে। তো সেই টাইটেল নাম্বার এবং এক্সাক্ট যে ল্যাঙ্গুয়েজ যেটাকে বলি, এগুলো হচ্ছে ল্যাঙ্গুয়েজ টাইপের, যেমন ইনকাম সামারি। ঠিক এইভাবে অ্যাডভার্টাইজিং সাপ্লাইজ এক্সপেন্স, এখানে অ্যাডভার্টাইজিং সাপ্লাইজ এক্সপেন্স লিখতে হবে, অ্যাডভার্টাইজিং এক্সপেন্স লিখলে হবে না, যদি সাপ্লাইজটা বাদ দিয়ে দিতে হবে না, মানে পুরোটাই। জি স্যার। দিস আর ফিক্সড।
এই টাইটেল গুলো একদম ফিক্স করা। এই টাইটেল গুলো ইউজ করে পায়োনিয়ার অ্যাডভার্টাইজিং এজেন্সির ট্রানজেকশন গুলোকে রেকর্ড করতে হবে, এটাই ধরে নেওয়া হচ্ছে। তো রেকর্ডিং প্রসেস ইলাস্ট্রেট করা হলো। ইলাস্ট্রেশনে আমরা দেখতে পাচ্ছি যে 47 পেজ থেকে একের পর এক ট্রানজেকশন আসছে, সেগুলোর জার্নাল করা হচ্ছে, পরে লেজার করা হচ্ছে, জার্নাল করা হচ্ছে, লেজার করা হচ্ছে। লেজার গুলো অনেক সময় টি অ্যাকাউন্টেও দেখানো হতে পারে, কোনো সমস্যা নাই। টি ইউজ করা হোক কিংবা 3 কলাম ফরম্যাট ইউজ করা হোক, একই ব্যাপার। ইফ উই নো দেন দেয়ার ইজ নো প্রবলেম। চার্ট অফ অ্যাকাউন্ট সম্বন্ধে আরেকটা জিনিস বলার আছে, সেটা হচ্ছে এইটা যে এখানে দেখো নাম্বার গুলো 101 থেকে 158, মানে 200 এর মধ্যে সীমাবদ্ধ। তার মানে অ্যাসেট টাইটেল গুলো 100 ঘরে 101 এই 3 ডিজিটের মধ্যে রাখা হচ্ছে। আর লায়াবিলিটিস টাইটেল গুলো 200 থেকে শুরু করে 250 কিংবা 299 এর মধ্যে সীমাবদ্ধ রাখা হচ্ছে। ওনার সিকিউরিটিকে 300 থেকে 399 এর মধ্যে রাখা হচ্ছে। রেভিনিউজ গুলো শুরু হচ্ছে 400 দিয়ে, 400 থেকে যতগুলো লাগে, 400, 401, 402 এরকম। এক্সপেন্স গুলো হচ্ছে স্টার্টিং ফ্রম 600, 601, 602, 600 এগুলো থেকে যত দূর যায় 999 পর্যন্ত। যদি 3টা ডিজিট ইউজ করতে হয়, 999 যদি ইউজ করতে হয়, তাহলে অনেকগুলো টাইটেল এখানে আটানো যাবে। তো ওইভাবে একটা ফ্লেক্সিবিলিটি থাকে। ফ্লেক্সিবিলিটি মানে নমনীয়তা, যে নতুন নতুন টাইটেল এখানে ইনকর্পোরেট করার। চার্ট অফ অ্যাকাউন্টস ইজ ইম্পর্টেন্ট থিং ফর এনি এন্টারপ্রাইজ, যে কোনো এন্টারপ্রাইজের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখন কিভাবে এই পায়োনিয়ার অ্যাডভার্টাইজিং এজেন্সি, যেটার নাম হচ্ছে এখানে খেয়াল করো টাইটেল, পায়োনিয়ার অ্যাডভার্টাইজিং এজেন্সি, অ্যাডভার্টাইজিং এজেন্সি, এই নামটা পড়ে তোমাদের কি ধারণা হচ্ছে যে এই বিজনেসটা কি করে? এটা কিসের বিজনেস বলো? অ্যাডভার্টাইজিং মার্কেটিং মানে রিলেটেড। বিজ্ঞাপন, মার্কেটিং। হ্যাঁ, মার্কেটিং। এটা অ্যাডভার্টাইজিং কি বললে আরো ক্লিয়ার করে বলো, তোমার মনে কি স্যার আসছে? মার্কেটিং অ্যাডভার্টাইজমেন্ট। অ্যাডভার্টাইজমেন্ট কি করে? তৈরি করে, অ্যাডভার্টাইজমেন্ট তৈরি করে, এরকম কিছু? জি স্যার, জি স্যার। মানে তার- স্যার এটার মাধ্যমে স্যার মানে প্রোডাক্টের যে প্রচারণা এটা চালানো হয় স্যার। হ্যাঁ, এখানে এই টাইটেলটা পড়ে আমাদের যেটা ধারণা হওয়া উচিত একজন বিজনেস স্টুডেন্টের, সেটা হচ্ছে এরকম। আমি ক্লারিফাই করছি, তোমাদেরটা ঠিকই আছে চিন্তাটা, যে এইটা একটা অ্যাডভার্টাইজিং এজেন্সি। এদের কাজ হলো জি স্যার। বিজ্ঞাপন করা, মানে অন্যের হয়ে বিজ্ঞাপন করা। এখন আমরা নিত্য টেলিভিশনে, নিউজ পেপারে অ্যাডভার্টাইজমেন্ট দেখি, দেখি না? যেমন আমরা অ্যাডভার্টাইজমেন্ট দেখছি যে একটা মশলার অ্যাডভার্টাইজমেন্ট দেখছি, সে ফর এক্সাম্পল রাঁধুনি মশলার অ্যাডভার্টাইজমেন্ট দেখছি। এখন স্বাভাবিকভাবেই আমার মনে আসতে পারে এই কথাটা, যে এই যে অ্যাডভার্টাইজমেন্টটা যে টিভিতে আমি দেখলাম, এটা কি রাঁধুনি কোম্পানি, যারা রাঁধুনি মশলা তৈরি করে, যে ফ্যাক্টরি তৈরি করছে, তারাই কি অ্যাডভার্টাইজমেন্টটা তৈরি করে এখানে আমাকে দেখতে দিচ্ছে টিভিতে? উত্তর হচ্ছে না, তারা কিন্তু না তৈরি, স্যার। এটা তারা একটা অ্যাডভার্টাইজিং এজেন্সি, যারা এই অ্যাডভার্টাইজিং তৈরি করাতে এক্সপার্ট। মানে এই যে টিভি ক্লিপটা তৈরি করানোতে এক্সপার্ট, যাদের হাতে অনেক মডেল আছে, ক্যামেরা আছে, ইকুইপমেন্ট আছে, তারপরে বিভিন্ন রকম সেট আছে, অনেক কিছু দরকার, তাই না? একটা অ্যাডভার্টাইজমেন্ট তৈরি করতে গেলে, এই যেমন রবি যখন অ্যাডভার্টাইজমেন্ট তৈরি করে, তখন কত লোক ইনভলভ, কত মডেল লাগে, তাই না? জি তারপরে স্যার। সেট লাগে, বিভিন্ন রকম জিনিস বানাতে হয়, সেট বানাতে হয়, এইসব। জাস্ট এ মিনিট। হ্যালো, হ্যাঁ বলো।
হ্যাঁ, তাহলে আপনার ট্রান্সক্রিপ্ট আর সার্টিফিকেট যেটা পেয়েছেন বিউবিটি থেকে সেটা স্ক্যান করে আমার ইমেলে পাঠান, তারপরে আমি পাঠাবো। হ্যাঁ, না, তো যে কথা বলছিলাম যে অ্যাডভার্টাইজিং এজেন্সির কাজ হচ্ছে ওই যে যারা প্রোডাকশন করে, যে বিভিন্ন ধরনের যে বিজনেস হাউস, তাদের হয়ে তাদের চাহিদা মতো, তাদের রিকোয়ারমেন্ট মতো, তাদের পছন্দ মতো বিজ্ঞাপন তৈরি করা, এবং সেই জন্য তারা ফি নেয়। যেমন ওই যে রবির অ্যাডভার্টাইজমেন্ট তৈরি করলো, এটা কিন্তু রবি টাকা দিয়েছে, প্রচুর টাকা দিয়েছে, এবং এই ধরনের অনেক অ্যাডভার্টাইজিং এজেন্সি বাংলাদেশে আছে যাদের কাছে গিয়ে বিজ্ঞাপন তৈরি করানো যায়। তো এটাও ওই ধরনের এজেন্সি, যে পায়োনিয়ার অ্যাডভার্টাইজিং এজেন্সি। আমাদের এখানে কিছু কিছু অ্যাডভার্টাইজিং এজেন্সি আছে যেগুলোর নাম হচ্ছে, যেমন ধরো বিটোপি অ্যাডভার্টাইজিং, তারপরে আমি অনেকগুলো জানতাম, ভুলে গেছি। তা আমাদের এখানেও বহু বিজ্ঞাপন প্রতিষ্ঠান আছে যারা এই বিজ্ঞাপন তৈরি করে। তা এটাও তাই। ঠিক আছে, শুনতে পাচ্ছ? জি স্যার, হ্যাঁ, শুনতে পাচ্ছি স্যার। আচ্ছা, তাহলে পায়োনিয়ার অ্যাডভার্টাইজিং এজেন্সি, এদের কাজ হচ্ছে বিজ্ঞাপন তৈরি করে রেভিনিউ আর্ন করা। ঠিক আছে, তো প্রথম ট্রানজেকশন এটা। পায়োনিয়ার অ্যাডভার্টাইজিং এজেন্সির মালিক মিস্টার সি আর বার্ড। খেয়াল করো, স্লাইড দেখতে পাচ্ছ? সি আর বার্ড। আর জি যদি স্যার, স্লাইড দেখতে পাচ্ছি স্যার। হয়, তাহলে তোমার বই বই খুলে বসো, বইয়ে 47, জি স্যার। পেজ 47 এর একেবারে উপরের দিকে। আমরা বই ফলো করছি। ওকে স্যার। হ্যাঁ, তাহলে এইখানে দেখতে পাচ্ছি যে ফার্স্ট ট্রানজেকশন হচ্ছে মিস্টার সিআর বার্ড ইনভেস্টস $10,000 ক্যাশ in an advertising business known as the Pioneer Advertising Agency. মিস্টার সিআর বার্ড একটা বিজ্ঞাপনী সংস্থা খুলেছেন, সেই বিজ্ঞাপনী সংস্থার নাম দিয়েছেন উনি দি পায়োনিয়ার অ্যাডভার্টাইজিং এজেন্সি। তাহলে এখানে এই যে ট্রানজেকশন হলো, এটাকে একটা ট্রানজেকশন ধরতে হবে। তো সিআর বার্ডের ভেতরে যিনি অ্যাকাউন্টস এক্সিকিউটিভ, তিনি কিভাবে রেকর্ডিংটা করবেন সেটাকে বলা হচ্ছে বেসিক অ্যানালাইসিস। ওনার মাথায় যে চিন্তাটা আসবে সেটা, উনি দেখছেন যে ওনার ফার্মে ক্যাশ ইনক্রিজ করছে 10,000। কেন? কারণ সিআর বার্ড তিনি ক্যাপিটাল ইনভেস্ট করছেন, তাহলে ওনার সিকিউরিটি বাড়ছে। ফার্স্ট ট্রানজেকশনটাই এরকম, ইনভেস্ট করলে ওনার সিকিউরিটি বাড়ে, ওনার সিকিউরিটিতে রেকর্ড করতে হবে, ওনার সিকিউরিটিতে রেকর্ড করতে হবে, আর ক্যাশে রেকর্ড করতে হবে। আর এখানে ক্যাশ প্লাস হচ্ছে, আর ওনার সিকিউরিটিও প্লাস হচ্ছে। এখন ওনার সিকিউরিটি যেহেতু একটা ইকুইটি, এটা প্লাস মানে ইনক্রিজ করা মানে ক্রেডিট, তাহলে ক্রেডিট হবে ওনার সিকিউরিটি। আর জি স্যার। ক্যাশ ডেবিট হবে, কারণ ক্যাশ ইনক্রিজ করছে। তাহলে জার্নাল এন্ট্রি কি হবে? জার্নাল এন্ট্রিটা হবে এইটা, ডেটটা দিতে হবে October 1। তাহলে ক্যাশ ইজ ডেবিট, তাহলে ক্যাশ আমি লেফট অ্যালাইন আমি 10,000 দিলাম, আর রেফারেন্সে 101 দিলাম। কেন 101? কারণ ক্যাশের টাইটেলের নাম্বার হচ্ছে 101। 101 স্যার। জি স্যার। হ্যাঁ, চার্ট অফ অ্যাকাউন্টে গিয়ে আমি 46 পৃষ্ঠায় দেখে নিতে পারি, 46 পৃষ্ঠায় ক্যাশ 101। সো ক্যাশ ইজ 101, $10,000। ফার্স্ট ট্রানজেকশনে ক্যাশকে ডেবিট করা $10,000, আর সিআর বার্ডকে ক্যাপিটাল ক্রেডিট করতে হবে, কারণ ওনার সিকিউরিটি বাড়লে ওনার সিকিউরিটি ক্রেডিট হচ্ছে। আমরা জানি ডেবিট ক্রেডিট রুল তাই বলে দেয়, যেটা হচ্ছে আমাদের বইয়ে ইন পেজ 40, 40 পৃষ্ঠায় গেলে আমরা দেখতে পাই যে ওনার সিকিউরিটি বাড়লে সেটা হচ্ছে ওনার সিকিউরিটি ইনক্রিজকে ক্রেডিট করা হচ্ছে, প্লাস হচ্ছে ক্রেডিট। তাহলে ওনার সিকিউরিটি ইজ ক্রেডিট, এবং ক্রেডিট লেখার নিয়ম হচ্ছে ডেবিটের নিচে একটু রাইট অ্যালাইন করে তারপরে লেখা। আর এখানে নাম্বার 1 বিকজ চার্ট অফ অ্যাকাউন্ট বলে দিচ্ছে যে এটার নাম্বার হচ্ছে 301, এবং 10,000
এটা হচ্ছে যে ট্রানজ্যাকশনের যে ফিগার। আমি এক্সপ্লানেশনে কি লিখবো? এক্সপ্লানেশনে লিখছি owner invests $10,000 in the business. Very simple. এটা আমি যদি এত কথা না লিখে এটাও লিখি যে ওনার gives $10,000 টু স্টার্ট বিজনেস, তাও হবে। যেটা এটা আমার নিজের যেভাবে আমি ফিল করি যে এটার একটা রিফ্লেকশন। কেন ক্যাশ ডেবিট করলাম, সিআর বার্ড ক্যাপিটাল ক্রেডিট করলাম, এই কারণে। এটা আমি লিখে এখানে একটা দাগ দিয়ে দিলাম। আর এটারই কনসিকুয়েন্সিয়াল পোস্টিং, যেটাকে বলা হচ্ছে লেজারে ট্রান্সফার, এটা তো আমি জার্নালাইজ করলাম। পোস্টিং করতে গেলে ডেবিটে যাবে ক্যাশ, ডেবিট মানে লেফট হ্যান্ড সাইড, অথবা ডেবিট কলামে 10,000, আর এই টাইটেলে গিয়ে হচ্ছে ক্রেডিট। সো এই টাইটেলে গিয়ে ক্রেডিট মানে রাইট হ্যান্ড সাইডে অথবা ক্রেডিট কলামে আমি লিখে দিচ্ছি। তাহলে হয়ে গেল, ট্রানজেকশন হয়ে গেল। সেকেন্ড ট্রানজেকশনটা হচ্ছে এটা, CR Bard purchases $5,000 of equipment by issuing a 3-month 12% note payable. 3-month 12% note payable মানে হচ্ছে যে 3 মাস মেয়াদি একটা ডকুমেন্ট, যেটাকে বলা হচ্ছে নোটস পেয়েবল, একটা কাগজ। সেটাতে সই করে আমি একটা দায় মানে লায়াবিলিটি গ্রহণ করলাম, যার উপরে আমাকে 12% রেটে ইন্টারেস্ট দিতে হবে। তো 3 মাসের জন্য যেটুকু ইন্টারেস্ট হয় সেটুকু আমাকে দিতে হবে। আমি লোন নিয়েছি, সেই জন্য এটাকে বলা হচ্ছে নোটস পেয়েবল, যেটা পেয়েবল মানে পে করতে হবে পরে। নোট মানে হচ্ছে একটা লিখিত কাগজ যেটার এগেইনস্টে টাকাটা পে করতে হবে। এটা $5,000। এটা কিরকম? যেমন তুমি তোমার বন্ধুর কাছে বললে যে বন্ধু তুই আমাকে 20,000 টাকা দিয়ে, আমি খুব বিপদে পড়ে গেছি। তোমার বন্ধু তোমাকে একটা সাদা কাগজ ধরিয়ে দিয়ে বললো তাহলে তুই এখানে লিখ যে তুই আমার কাছ থেকে 20,000 টাকা নিচ্ছিস, আজকের তারিখ দে, আর কবে এটা ফেরত দিবি সেটা লিখে দে। তুমি কাগজের মধ্যে লিখে দিলে যে আমি 20,000 টাকা সালামের কাছ থেকে নিলাম, আজকে অর্ধ গ্রহণ করলাম, 3 মাস পর আমি এই 20,000-এর জায়গায় আমি আরো 2,000 টাকা অতিরিক্ত 22,000 টাকা ওকে দিয়ে দিব, পরিশোধ করতে বাধ্য, পরিশোধ করে দিব, আমি পরিশোধ করতে বাধ্য। এই করে তুমি নিজের নিচে সই করে ওর হাতে দিয়ে দিলে, তখন ও নিশ্চিতভাবে তোমাকে 20,000 টাকা দিয়ে দিল, বিকজ ইজ শিওর যে তোমাকে এটা অনার করতে হবে, তুমি ওই কাগজটাকে অনার করবে, কারণ তুমি সই দিয়ে এটা নিচ্ছ। তো ওরকম বিজনেসে সবসময় ডকুমেন্টেড লোন হয়, এমনি মুখে মুখে যে বন্ধুত্বের খাতিরে দিয়ে দিলাম এরকম হবে না, ডকুমেন্টেশন। এই নোটস পেয়েবল ইজ এ ডকুমেন্ট অফ লোন। এটার লোনের ইন্টারেস্ট হচ্ছে 12% আর মেয়াদ হচ্ছে 3 মাস, মনে রাখতে হবে। জি স্যার। বুঝতে পেরেছো? জি অনেক স্যার। জি স্যার। ছাত্ররা এটা বুঝতে পারে না, প্রশ্ন করে যে নোটস পেয়েবলটা কি। তো নোটস পেয়েবল হচ্ছে ডকুমেন্ট যেটা লোনের অব্লিগেশনকে শো করে, এবং যেটা যিনি লোন দিলেন তার হাতে এটা থাকে, যাতে তুমি অস্বীকার না করতে পারো। আর অ্যাকাউন্টস পেয়েবল একটা ডিফারেন্ট টাইপ অফ লোন। সেটা হচ্ছে যে তুমি বাকিতে কিছু সাপ্লাই দিয়েছো, ওটার জন্য কোনো ডকুমেন্ট নাও থাকতে পারে, বাট সিম্পলি ওটা হচ্ছে বিজনেসের ডিলিংস এর মাধ্যমে ওই লোনটা ক্রিয়েট হয়, অ্যাকাউন্টস পেয়েবল। ওটা নিত্য পরিশোধ হয়, নিত্য ওটা দেওয়া হয়, মানে ঘন ঘন বারবার। তুমি হয়তো একটা তুমি হয়তো একটা বেকারির মালিক, তুমি কারোর কাছ থেকে আটা ময়দা ক্রমাগত ক্রেডিটে সাপ্লাই নিচ্ছ। তো সে হয়তো 50 প্যাকেট আটা তোমাকে সাপ্লাই দিয়েছে, কিন্তু টাকা নেয়নি। আবার যখন তুমি 1 মাস পরে টাকা দিলে, আবার 50 প্যাকেট নিলে, আবার টাকা দিলে, আবার নিলে, ওগুলো হচ্ছে অ্যাকাউন্টস পেয়েবল। ওই জন্য কোনো নোট সই করতে হয় না। কিন্তু মনে করো যে তুমি একটা বড় ধরনের গ্রিল মেশিন কিনবে তোমার বেকারির জন্য, তখন তুমি কারো কাছ থেকে লোন নিলে, তখন সেটা হচ্ছে দীর্ঘমেয়াদী, এবং তখন তুমি নোট সই করতে পারো, নোটস পেয়েবল দিয়ে। কারণ তুমি গ্রিল মেশিন তো আর বারবার কিনবে না,
ওটা লং টার্ম একটা লোন নিয়ে কিনতে হবে, সেটাতে নোটস পেয়েবল হতে পারে। তো এখানে যেটা হবে সেটা হচ্ছে অফিস ইকুইপমেন্ট, যেটা এখানে ইকুইপমেন্ট কেনার জন্য এই কাজটা করা হয়েছে, সেটা বাড়ছে প্রতিষ্ঠানে 5,000। আর লায়াবিলিটি নোটস পেয়েবল নামে যেটা, সেটা বাড়ছে। লায়াবিলিটি বাড়লে লায়াবিলিটি ক্রেডিট, সো নোটস পেয়েবল ইজ ক্রেডিট, এই যে দেখো ক্রেডিট জার্নালে। আর অ্যাসেট ইকুইপমেন্ট বাড়ছে, ইকুইপমেন্ট ইজ ক্রেডিট, সো অ্যাসেট ইনক্রিজ ইজ প্লাস, উই নো, সো এটা ডেবিট। লায়াবিলিটি ইনক্রিজ ইজ ক্রেডিট, সো উই নো, এখানে ক্রেডিট করলাম ইনক্রিজের জন্য। আর কনসিকুয়েন্সিয়াল, ওয়ান্স উই প্রিপেয়ার দি জার্নাল, জার্নাল তৈরি করে ফেললে আমার লেজার তৈরিতে কোনো অসুবিধা হয় না, কারণ আমি জানি ডেবিট কোনটা ক্রেডিট কোনটা। সো আমি ডেবিটে ওটা দিয়ে দিলাম আর ক্রেডিটে ওটা দিয়ে দিলাম, টাইটেলটা ঠিক রেখে। অফিস ইকুইপমেন্টে এই যে অফিস ইকুইপমেন্ট ডেবিট করে দিলাম, আর নোটস পেয়েবলে ক্রেডিট করে দিলাম। এখানে কিছু লেখার দরকার হয় না। লেজারে আমরা সাধারণত ডেট দেই, ফিগারটা দেই, ভেতরে না লিখলেও চলে, এক্সেপ্ট ইন এক্সেপশনাল কেসেস, সেটা কখন আমি বলে দিব। তাহলে এখানে দেখো রেফারেন্স গুলো কিন্তু আমরা ঠিকই রেখেছি। এটার টাইটেলের নাম্বার হচ্ছে 157, 157, এখানে 200, এই যে 200, এখানে হচ্ছে J1, J1, এগুলো থাকবে, সবই ঠিক আছে। তৃতীয় ট্রানজেকশন খেয়াল করো, অন October 2, $1,200 ক্যাশ অ্যাডভান্স ইজ রিসিভড। এটা হচ্ছে তোমার বইয়ে 48 পৃষ্ঠায়। ক্যাশ অ্যাডভান্স পাচ্ছি কেন, পায়োনিয়ার কেন ক্যাশ অ্যাডভান্স নিচ্ছে? ফর অ্যাডভার্টাইজিং সার্ভিসেস এক্সপেক্টেড টু বি কমপ্লিটেড বাই December 31, এখন অক্টোবর, ডিসেম্বর 31 তারিখের মধ্যে একটা বিজ্ঞাপন তৈরি করা হবে, এই জন্য একজন ক্লায়েন্ট ক্যাশ অ্যাডভান্স করেছে। তো ক্যাশ অ্যাডভান্স করেছে কিন্তু এটা এখনো অ্যাডভার্টাইজমেন্ট তৈরি হয়নি, তাহলে এটা রেভিনিউ হতে পারে না। যতক্ষণ না সার্ভিস কমপ্লিট হয় ততক্ষণ কিন্তু রেভিনিউ হয় না। সো এটা হবে একটা লায়াবিলিটি, কারণ এটা আমরা ক্যাশ পেয়েছি, we are obligated to provide a service, so there is a liability. লায়াবিলিটিটার টাইটেল হচ্ছে unearned revenue, যেখানে দেখো লায়াবিলিটি টাইটেলে 209 unearned service revenue, এখানে যদিও ভুলে unearned fees লেখা হয়েছে, এটা হবে unearned service revenue। unearned service revenue তে আমরা রেকর্ড করব $1,200, আর ক্যাশ যেহেতু পেয়েছি, সো ক্যাশ ইজ ইনক্রিজিং, মানে পায়োনিয়ার পেয়েছে, মিস্টার সিআর বার্ট ব্যক্তিগতভাবে পায়নি, এটা পায়োনিয়ার পেয়েছে। সো পায়োনিয়ারের বইয়ে ক্যাশ ইনক্রিজ করছে, পায়োনিয়ারের রেকর্ডে ক্যাশ ডেবিট হবে, আর আনআর্নড সার্ভিস রেভিনিউ ক্রেডিট হবে। তো আমরা যাচ্ছি জার্নালে, খেয়াল করো ক্যাশ ডেবিট হলো $1,200, আনআর্নড সার্ভিস রেভিনিউ, এটা ভুল টাইটেল হয়েছে এখানে, আনআর্নড সার্ভিস রেভিনিউ হবে $1,200। আর পোস্টিংটা কমপ্লিট করে দিব ইন ক্যাশ, লেজার বইয়ে $1,200 এখানে, আর $1,200 এখানে আনআর্নড সার্ভিস রেভিনিউ, যেটা টাইটেল 209 আর এটা 101। তারপরে 48 পৃষ্ঠার সেকেন্ড পার্টে দেখো অন October 3 কি হচ্ছে, পায়োনিয়ার অফিস রেন্ট ফর অক্টোবর ইন ক্যাশ 900, এখানে অফিস রেন্ট একটা এক্সপেন্স হলো। এক্সপেন্স হলে কি হয়, এক্সপেন্স ডেবিট হয়, তাই তো? আমরা জানি যে এক্সপেন্স ইনক্রিজ মিন্স এক্সপেন্স ইজ ডেবিট, সো রেন্ট ইজ ডেবিট, ডেবিট রেন্ট, ডেবিট রেন্ট, এন্ড ক্রেডিট ক্যাশ, কারণ ক্যাশ কমে গেল, কারণ রেন্ট পে করতে গিয়ে ক্যাশ ক্যাশ চলে গেল প্রতিষ্ঠান থেকে, আমাদের পায়োনিয়ার অ্যাডভার্টাইজিং এজেন্সি থেকে ক্যাশ কমে গেল, সো দিস ইজ ইট। সো এখানে রেকর্ডিংটা হবে জার্নালে এরকম October 3,
rent expense debit $900, cash credit $900. এক্সপ্লেনেশনে আমরা লিখছি পেড $900 ফর অক্টোবর রেন্ট। পোস্টিংটা শেষ করে ফেলবো জার্নাল থেকে লেজারে, রেন্ট এক্সপেন্সে ডেবিট আর ক্যাশে ক্রেডিট। ওকে স্যার। ওকে, তো আজকে এই পর্যন্তই। আগামী ক্লাসে আবার এখান থেকেই কন্টিনিউ করব, করে শেষ করে ওকে দেব। স্যার। ওকে স্যার। ঠিক ওকে আছে। স্যার। সো আজকে মানে ইচ্ছা ছিল এই প্রবলেমটা শেষ করে ফেলার, কিন্তু সময়ের অভাবে জি স্যার। 10 মিনিট পরে আবার সেকশন 1 এর সাথে ক্লাস। তো গুড লাক তোমাদের সাথে। শেষ, আগামী ক্লাসে দেখা হবে ইনশাআল্লাহ। ইনশাল্লাহ স্যার। গুড লাক ইনশাআল্লাহ। আসসালামু